শারমিন চৌধুরীদের মতো উপস্থাপক উপস্থাপিকারা বিশেষ করে এই ২৪-এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে ইউটিউব জুড়ে বহু উদাহরণ খুঁজে পাওয়া যাবে। এরা প্রকাশ্যে কোনো দলের বা কোনো পক্ষে হয়ে কথা বলেন না এবং এরা শুরুটা করেন সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং যা কিছু সাধারণ মানুষের জন্য কল্যাণকর সেরকম সব বক্তব্য দিয়ে। কিন্তু দেখা যায় যে প্রতিটা ইন্টারভিউতে যাদেরকে আনা হয় তাদেরকে এমনভাবে প্রশ্ন করা হয়, এমনভাবে তাদেরকে ছাড় দেওয়া হয় যে অনুষ্ঠানটির শেষে একটা নতুন করে মিথ্যা অথবা ক্রাইম অথবা ক্ষতিকারক জিনিসগুলোকে সত্যের মতো করে সত্যের আদলে পুনর্নির্মাণ করা হয়। ঠিক এখানেও শারমিন চৌধুরী সেই কাজটি করেছেন এবং একজন পলাতক, গুম খুনের মামলায় পলাতক ২৫ জন সামরিক অফিসারদের মধ্যে তিনি একজন, তাকে এই অনুষ্ঠানটির পরে এক ধরনের ছাড়পত্র, বিশেষ ছাড়পত্র নিয়ে যেতে তিনি সহায়তা করেছেন। প্রশ্ন হচ্ছে কেন? অর্থের বিনিময়ে, কোনো দলগত স্বার্থ, নাকি ইউটিউবে নাম যশ খ্যাতি পাওয়ার জন্য? সেটা উনি ভালো বলতে পারবেন। জানার সুযোগটাই কি, মানে তাদের তো কোনো রেকর্ডই রাখে নাই যারা গুম করছে। পুলিশ যেমন ধরেন গ্রেপ্তার করলে আমরা জানি যে কাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে তোলা হচ্ছে। বা কি মানে ইকবাল করিম ভূঁইয়াকে কিভাবে মূল্যায়ন করেন? চৌধুরী আব্দুল্লাহ মামুন পরিমণিকে ধরার একটা ইনস্ট্রাকশন আসছে আমার কাছে। আয়না ঘর নামে পরিচিত, সেখানে চালানো হতো নির্যাতন, যাদের মধ্যে অনেকে শিকার হয়েছেন হত্যাকাণ্ডের। কিন্তু যারা এই অপরাধে অভিযুক্ত তারা কেন, কিভাবে, কি উদ্দেশ্যে, কার নির্দেশে করতেন এমন নৃশংস হীন অপরাধ? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফাঁস হওয়া ৫ই আগস্টের আগের ফোনালাপে জাসদ নেতা হাসানুল হক ইনুকে বলতে শোনা গেছে জঙ্গি কার্ড খেলে দেওয়ার কথা। জঙ্গি দমনে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দিয়ে কিভাবে খেলানো হতো জঙ্গি কার্ড। আবার প্রকৃতপক্ষে জঙ্গিবাদ উগ্রবাদ দমনে যে ভূমিকায় ছিল বাহিনীগুলো ৫ আগস্ট পরবর্তী অভিজ্ঞতায় এখন কি সেখান থেকে সরে এসে? প্রথমে একজন লেফটেন্যান্ট কর্নেলের সাথে কথা বলছে, সে নিজেও ডিজিএফআইতে ছিল। শারমিন চৌধুরী শুরুতে মূলত এই প্রশ্নগুলো একসাথে তুলে ধরেছিলেন। আয়না ঘর বলতে কি বোঝায়, এটা কিভাবে চলতো, কেন এমন ব্যবস্থা করা হয়েছিল, গুমের ঘটনাগুলো কে নির্দেশ দিত, কার নির্দেশে এসব হতো, জয়েন্ট ইন্টারোগেশন সেল এ কি ধরনের নির্যাতন চলতো, জঙ্গি কার্ড খেলিয়ে অনেক কিছু করা হতো, এটা কিভাবে চলতো। একবারে অনেকগুলো সিরিয়াস প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। এরপর ভদ্রলোক যা উত্তর দিয়েছেন সেটা নিয়ে কি বলতে চাও? গাইবান্ধায় এশিয়ার বৃহত্তম রাম মূর্তি নির্মাণের অর্থায়নে নাম এসেছে জনৈক হরিদাস চন্দ্র তরুণী, যেখানে যেতে চাও বলো। আওয়ামী ইসলাম নামে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। গুঞ্জন আছে, শুনছি, বলো। কে আছে হরিদাস ওরফে তাওহিদ ইসলাম নামক রহস্যময় ব্যক্তির পেছনে? এছাড়া ২০২১ সালে আলোচিত অভিনেত্রী পরিমণিকে গ্রেপ্তারে র্যাবের অভিযানের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? কেন অনেকটা জঙ্গি বিরোধী অভিযানের আদলে র্যাবের পুরো ব্যাটালিয়ন দিয়ে পরিচালিত হয়েছিল কয়েক বোতল মদ উদ্ধারের সেই অভিযান? কার নির্দেশে, পর্দার আড়ালে, কাদের ইশারায় পরিচালিত হয়েছিল এই? এমন সব স্পর্শকাতর ঘটনায় প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকা সেনা কর্মকর্তা যিনি এফআই দায়িত্ব পালন করেছিলেন ছিলেন র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম। কথা বলেছেন পালস অফ পলিটিক্সে। লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। আপনার কাছে আসলে অনেক অনেক প্রশ্ন। প্রথমেই আপনার ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্ন করি যে আপনি যে এখন গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে, সেনা কর্মকর্তাদের মধ্যে ২৫ জন অন্তত আছেন, আপনিও আছেন তার মধ্যে, আপনি ওয়ারেন্টভুক্ত আসামি, আপনার স্ট্যাটাস এখন আপনি পলাতক। আপনি আসলে পালিয়েছেন, হলে সেটি কবে? না, আমি পালাইনি আসলে। ধন্যবাদ। প্রথমে আপনাকে বলে নিই যে আমি আসলে আপনার প্রোগ্রামে এসেছি। আই এম রিয়েলি অনার্ড টু বি হিয়ার। সো প্রথম প্রশ্ন যেটা আপনি শুরু করলেন, আমি আসলে পালাইনি। আমি দেশের বাইরে এসেছি 2022-তে, 2022-এ। সো একটা পরিস্থিতির প্রেক্ষাপটে আমাকে দেশের বাইরে আসতে হয় তখন। সো এই মামলা মোকদ্দমা হয়েছে মাত্র কিছুদিন আগে। তো এটাকে আসলে এখন আইনি ভাষায়, কোর্টের ভাষায় এটাকে পলাতক বলা হয়। বাট আমি তো পালিয়ে আসিনি। ইনডিড আমি অগস্টের যেই গভর্নমেন্ট পরিবর্তনের পরে কিন্তু বাংলাদেশে গিয়েছি ডিসেম্বরে গিয়েছি। অগস্ট যে অভ্যুত্থান হয়েছে তারপরে আমি ডিসেম্বরে গিয়েছি, কারণ আমি আই ওয়াজ কনফিডেন্ট যে আমি বাংলাদেশে যাচ্ছি। সো এই মানে আপনাকে তো আগে নিজেকে জাজমেন্ট করতে হবে হোয়াট আই হ্যাভ ডান ইন মাই টাইম।
সো আমি আমার অ্যাসেসমেন্ট আমি জানি হোয়াট আই হ্যাভ ডান। সো আমি কিন্তু তখনও গুম খুনের কথাবার্তা প্রচন্ডভাবে হচ্ছে বাংলাদেশে। স্টিল আই ওয়েন্ট ইন বাংলাদেশ। আমি তার মানে 24শে 3 থেকে 4 ডিসেম্বরে আপনি দেশে গেছেন, আমি 24শে ডিসেম্বর দেশে আপনাকে গিয়েছি। কোনো কিছু ফেস করতে হয় নাই দেশে কি? নো 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 নো। আচ্ছা, সেনা সো আমি কর্মকর্তাদের দেশে সাথে যোগাযোগ হয়েছে তখন? সবার সাথে যোগাযোগ হয়েছে, অনেকে আমার সিনিয়রদের সাথে যোগাযোগ হয়েছে, জুনিয়রদের সাথে যোগাযোগ, তুই একটা আচ্ছা, এখন আমরা আসি এই লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের বিষয়ে। হাউ ডু ইউ ইভালুয়েট হিজ রিপ্লাই? ইজ ইট লজিক্যাল অ্যান্ড অ্যাকচুয়ালি বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট হ্যাপেন্ড ইন বাংলাদেশ ইন হাসিনাস রেজিমস? এফআইতে গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন, আর এখন তার নামে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আর ক্রাইমস আগেনস্ট হিউম্যানিটির মামলা চলছে। এই লেভেলের অফিসাররা সাধারণত আমি শুধু অর্ডার ফলো করেছি বা দেশের সিকিউরিটির জন্য দরকার ছিল এই ধরনের লাইন দেন। এটা আংশিক সত্যি হতে পারে, কারণ ওই সময়ে এরবি ডিজিএফআইর অনেক অপারেশন পলিটিক্যালি মোটিভেটেড ছিল, অনেক নিরীহ মানুষও গায়েব হয়েছে, সেটা রিপোর্টেও আছে। কিন্তু শুধু অর্ডার ফলো করা দিয়ে দায়মুক্তি হয় না, বিশেষ করে যখন সিস্টেম্যাটিকভাবে গুম খুন হয়েছে। উনি বলছেন এই কাজগুলো নাকি সিকিউরিটি ফোর্সের। দেখো, উনি যেটা সবচেয়ে বড় ফাঁকি দিচ্ছেন সেটা হলো উনি বলছেন আমি শুধু অর্ডার পালন করেছি, কিন্তু এরবি আর ডিজিএফআইতে উনি যেভাবে বলছেন যে গুমের অর্ডার উচ্চ পর্যায় থেকে এসেছে, এটা আসলেই সত্যি। সেই সময় এই অপারেশনগুলো রাজনৈতিক সিদ্ধান্তেই হতো, কিন্তু উনি নিজেকে শুধু অর্ডার ফলো করা অফিসার হিসেবে দেখাতে চাইছেন। এটা খুবই দুর্বল যুক্তি। এরবি আর ডিজিএফআইতে ওনার পজিশন যেটা ছিল, সেই লেভেলের অফিসাররা শুধু নির্দেশ পালন করতেন না, তারা নিজেরাই অপারেশন প্ল্যান করতেন। হ্যাঁ, তারপর যেটা সবচেয়ে বড় সমস্যা, উনি গুমের সংখ্যা স্বীকার করছেন ঠিকই, কিন্তু কোনো জায়গায় দুঃখ প্রকাশ করছেন না, কোনো জায়গায় বলছেন না যে ভুল হয়েছে। এটাই পুরো ইন্টারভিউটাকে সন্দেহজনক করে দেয়। মনে হয় যে উনি শুধু নিজের গায়ে দোষ না নেওয়ার জন্য কথা বলছেন, কিন্তু নিজের দায়িত্বটা এড়িয়ে যাচ্ছেন। এখানে যে রিপ্রেজেন্টার আছে, যে এটাকে হোস্ট করছে, তার এখানে ব্যর্থতা কতটুকু দেখো। সে কি এটা কি উদ্দেশ্যমূলক যে ডিজিএফআইতে পাশের ডেস্কের লোকের খবর জানা যেত না, সেটা ব্যক্তিগত সে কি কাজ করছে জানা যেত না, কিন্তু গুম কিংবা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং সরকারের হয়ে এই কাজগুলো করা, এটা কোনো ওয়ান পার্টিকুলার 1, 2 or 3 ইনসিডেন্ট না। ইটস এ কমন ট্রেন্ড ডিউরিং হাসিনাস রেজিম। কাজেই ডিজিএফআই এর মধ্যে থেকে ডিজিএফআই এর একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ব্যক্তি এই সম্পর্কে কোনো খবরই জানবেন না, উনি যেভাবে বললেন, এটা কতটা বিশ্বাসযোগ্য? আর সেটা শারমিন চৌধুরী কতটা কাউন্টার করতে পেরেছে? না, এটা একদম বিশ্বাসযোগ্য না। ডিজিএফআই বা আরএবিতে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার, বিশেষ করে যিনি ইন্টেলিজেন্স উইংয়ে কাজ করেছেন, তিনি বলছেন 50টা ডেস্কের কাজ আমি জানতাম না। এটা হাস্যকর। গুম একটা আইসোলেটেড ঘটনা ছিল না, এটা 2009 থেকে 2024 পর্যন্ত সিস্টেম্যাটিকভাবে চলেছে। যে সংস্থায় এত বছর ধরে এই কালচার চলছে, সেখানে একজন মিড লেভেল অফিসার কিছুই জানতেন না, এটা কেউ বিশ্বাস করবে না। শারমিন চৌধুরী এখানে যথেষ্ট জোর দিয়ে কাউন্টার করতে পারেননি। উনি কয়েকটা প্রশ্ন করেছেন ঠিকই, কিন্তু এই কম্পার্টমেন্টালাইজেশনের যুক্তিটা উনি যতটা শক্তভাবে চ্যালেঞ্জ করা উচিত ছিল ততটা করেননি। তো আমি যাওয়ার পরে যখন আমি কিন্তু যাওয়ার ওই প্রেক্ষাপট কি নিয়ে গেছে, কথাবার্তা চলছে দেশে যে গুমের বিচার হবে, খুনের বিচার হবে, বাট আই ক্যালকুলেটেড মাই ওয়ার্ক, what I did. So I had in my list, there is no disappearance case in my time. The actual data, factual data, whatever you say, there is nothing. So আমি কিন্তু বাংলাদেশে গিয়েছি 3 থেকে 4 সপ্তাহ পরে আমি দেশ থেকে ফেরত এসেছি। ফেরত আসার কিছুদিন পরে শুনলাম এই মামলায় আমি আসামি। সো এইটাকে আপনি পলাতক বলবেন না, এটাকে আসলে আমি তো এসেছি আরো 4 বছর আগে, অলমোস্ট 4 ইয়ার্স। সো হ্যাঁ, আইনের ভাষায় হয়তো পলাতক, বাট আই ডোন্ট আপনি থিংক পালিয়ে মাইসেলফ। যান নাই। জি, এটা স্পষ্ট হলো। ওই যে আপনি মানে যেই সংস্থাগুলো আপনি বলছেন আপনার সময় কোনো এরকম গুমের ঘটনা আপনি নিজেকে যেভাবে যাচাই করছেন, কিন্তু আপনি যে সংস্থাগুলোতে কাজ করেছেন, ডিজিএফআই, র্যাব ও তার মানে যেই সংস্থাগুলো মোটামুটি এই গুমের সাথে যুক্ত, তাদের মধ্যে খুবই অন্যতম নাম হচ্ছে এই দুটো সংস্থাই আছে। আপনি দুটোতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে নির্যাতনের জন্যই আপনার বিরুদ্ধে মামলা। আপনি কি একটু আপনার ভাষ্যটা বলবেন আসলে এই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল ডিজিএফআই এর বা যেটি পরবর্তীতে আয়নাঘর নামে পরিচিত বা এই র্যাবের টিআইএফ, এগুলোতে আসলে কি হতো, কেন হতো, কিভাবে হতো? আচ্ছা, থ্যাংক ইউ। দে আর খুব ওয়েল ডিসকাসড
মানে অনেক ডিসকাসড একটা টপিক আপনি জিজ্ঞেস করছেন। আমি র্যাবে আসলে 2 দফায় কাজ করেছি। এটা র্যাবের প্রতিষ্ঠার সময়, তখন বিএনপি ইন পাওয়ারে ছিল 2005-এ, ওই সময়টা আমি র্যাবে ছিলাম। আবার আমি সেকেন্ড টেনিউরে আসি 2019 অ্যারাউন্ড, সো তখন আমি আসছি। সো 2 গভর্নমেন্টের সময় আসলে আমি 2টা পার্সপেক্টিভ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। হ্যাঁ, এখন 2005-এ যখন ছিলাম আই ওয়াজ ইয়াং ক্যাপ্টেন ওয়ার্কিং অন গ্রাউন্ড। আর 2019-এ যখন তখন র্যাবের ডিরেক্টর লেভেলে বা সিও লেভেলে কাজ করেছি। হ্যাঁ, মিনওয়াইল ইন দ্য মিন টাইম ডিজিএফআই-তে আমি একটা টেনিউর ছিল অ্যারাউন্ড 2012, 13, 14 এরকম একটা সময় ছিল। এখন যেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখানে, যে টিএফআই র্যাবের অথবা জেআইসি ইন ডিজিএফআই। সো ডিজিএফআই, আমি যাকে র্যাবেরটা বলি, যেহেতু র্যাবের ডিউরেশনটা আমার বেশি, টিএফআই টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, রাইট? আর জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেল। জেআইসি ইজ অ্যাপ্রুভড গভর্নমেন্ট সেল। ওই সেলে আমরা শুনেছি, আপনারা হয়তো শুনছেন, যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ওই জেআইসি তাকে যেতে হয়েছে এক সময়, আগের প্রধানমন্ত্রী সেনেকেও যেতে হয়েছে এক সময় ওখানে, ওই যখন তত্ত্বাবধায়ক। মানে একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ বডি, যেটা হলো জেআইসি তে ইন্টারোগেশন হয়, যদি হায়ার ইন্টারোগেশন দরকার হয় ওইটাকে তখন ইউজ করা হয়। আর টিএফআই যেটা, এখানে ধরেন সবগুলো এই এজেন্সি। যে গভর্নমেন্ট অ্যাপ্রুভড বডি বলছেন আপনি, কিন্তু মানে আইনের তো মানে একটা বাতাবরণ দরকার। ডিজিএফআই এর এই মানে তারা আসলে কোন ক্যাটাগরিতে তারা এই কাজটা করতো, মানে তাদের আইনি জায়গাটা কি ছিল, জুরিসডিকশনটা কিরকম? আইনি জায়গায় বলতে, আপনার যখন একটা আসামি থাকে, সাপোজ আসামি, আমি কারেক্ট মাইসেলফ, আসামির কথা না, যখন ধরেন একজন এয়ারফোর্সের এই রিসেন্ট যেটা হয়েছে, জাস্ট আমি একটা আপনাকে একটা অ্যাসেসমেন্ট দিচ্ছি। ধরেন রিসেন্টলি এয়ারফোর্সের একটু দু একটা কথাবার্তা হচ্ছিল যে এখানে একটা জঙ্গিবাদের সিমটম দেখা যাচ্ছে, এরকম একটা কথা ছিল। তো এরকম ধরেন ফোর্সের যদি কেউ থাকে যাকে আসলে ইউনিট লেভেলে তদন্ত করে পাওয়া যায় না কিছু, ওই ক্ষেত্রে তাকে ডিজিএফআই তে হ্যান্ড ওভার করা হয়, যে আসলে ফর ফার্দার ইনকোয়ারি হুইচ দে ক্যান ব্রিং আউট সাম ডকুমেন্টস। কারণ ডিজিএফআই তো ভাস্ট অর্গানাইজেশন, তাদের অনেক রিসোর্স আছে, তাদের অনেক ইকুইপমেন্টের ক্যাপাবিলিটি আছে। সো ওইখানে আসলে তারা আইনের বিষয় যেটা বলেন, ডেফিনেটলি আইন তো অবশ্যই একটা লোককে যদি রাখা হয় 24 আওয়ার্স একটা অব্লিগেশন থাকে, অনেক অব্লিগেশন, ডেফিনেটলি দে আর ফলোইং অল দিস। আর টিএফআই যেটা বলছি আমরা, টিএফআই তে যে জঙ্গি একটা সেল, সকল এজেন্সি, এটা র্যাব, পুলিশ, আর্মি না সরি, সিটিটিসি, ডিবি, এটা একটা কোঅর্ডিনেশন সেল হয়েছিল টিএফআই। এটার ইনচার্জ ছিল র্যাবের যে ইন্টেলিজেন্স থাকতো বাই অ্যাপন, সে একটা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতো। তো মানে তারপরে আপনি যদি বলেন যে কি হতো আসলে এই জায়গাগুলোতে। এটা আসলে একটা, আপনি যদি এখন আপনি যে রকম, আমরা অনেক রকম গল্প শুনে থাকি, বাইরে একরকম গল্প, ভিতরে একরকম। আপনি যেরকম গল্প শুনেছেন, মিডিয়ার মাধ্যমে শুনেছেন, অনেক সিনেমা দেখেছেন, টিভি দেখেছেন, সিনেমা বলতে অনেক ফিল্ম বানিয়েছে, অনেক অনেক কিছু করেছে। এটা আপনি এটাকে ওয়ান সাইডেড স্টোরি হিসেবে দেখেছেন, এক সাইড অফ দ্য ওয়ান সাইড অফ দ্য কয়েন। বাট আদার সাইড অফ দ্য কয়েন যেটা আছে এখানে, আমি যদি যাই ওখানে ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসাবে ওখানে, অথবা টিএফআই যে অফিসাররা কাজ করে, যেটা বোনাফাই, যেটা বানানো হয়েছে যে জন্য, যে আপনার যদি কোনো ইন্টারোগেশনের প্রয়োজন হয়, সো ইন্টারোগেশন বলতে পুলিশের হাজতে ইন্টারোগেশন আছে, আপনি যদি ডিবি অফিসে যান ওখানে ইন্টারোগেশন, সব জায়গায় ইন্টারোগেশন ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড প্রসেস, ইন্টারভিউ এন্ড ইন্টারোগেশন। সো একটা স্ট্যান্ডার্ড ইন্টারোগেশন যেরকম, এরকমই হতো। দ্য গ্রেট লিকুইডিফিকেশন শো, আয়নাঘরের চাবিতে যখন সত্যের ড্রাই ওয়াশ, পলাতক যখন অতিথি, প্রশ্ন যখন পাসপোর্ট। ইন্টারভিউয়ের শুরুতেই উপস্থাপিকা শারমিন চৌধুরী যে চমৎকার পিচ তৈরি করেছিলেন, তাতে মনে হয়েছিল আজ হয়তো সত্যের একটা ফয়সালা হবে। কিন্তু খেলা জমে উঠল তখনই, যখন সাবেক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম ঘোষণা করলেন তিনি আসলে পালিয়ে যাননি, পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের বাইরে এসেছেন। কোর্টের ভাষায় একে পলাতক, অ্যাবসকন্ডেড বললেও তিনি এটাকে ভ্রমণ হিসেবেই চালাতে চাইলেন। আর ঠিক এই টার্নিং পয়েন্টেই উপস্থাপিকা তার প্রথম লজিক্যাল পাওয়ারটি ড্রেন আউট করলেন। একজন একিউজড অফিসারকে আইনি কাঠামোর বাইরে গিয়ে নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য একটা রাজকীয় মিডিয়া ট্রায়ালের সুযোগ করে দেওয়া হলো, যেখানে প্রশ্নগুলো ছিল ধারালো, কিন্তু কাউন্টার কোশ্চেনগুলো ছিল মাখনের মতো নরম। টার্নিং পয়েন্ট 1, আমি তো কখনো আয়নাঘরের নাম শুনিনি। নাটক,
সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা ডিজিএফআইতে ৩ বছর রাজকীয় চাকরি করলেন, কিন্তু আয়নাঘর শব্দটাই নাকি শোনেননি। তালিকাও তারা দিয়েছিল ২১ সালের আগস্টে হিউম্যান রাইটস ওয়াচ তারা ৮৬ জনের তালিকা, আবার পরবর্তীতে গুম সংক্রান্ত তদন্ত কমিশন হয়েছে ৩৩০ জনের মতো দেখছিলাম, যাদের মানে দেশি বিদেশি সাংবাদিকরা ওই বিষয়টা তুলে এনেছেন। কি রকম হয় সেটার চিত্র আমরা পরবর্তীতে কমিশনে দেখছিও। মানে কিছুই হতো না এসব জায়গায়। না, এখন গুমের বিষয়টি আপনি আমাকে বলেন। আচ্ছা, প্রথমে আমি একটু বলে নিই, যারা আসলেই গুম হয়েছে, সাপোজ ইলিয়াস আলী সাহেব গুম, উনি আসেন নাই ফেরত। সো আই হ্যাভ অল দ্য, আমি সহানুভূতিশীল ওনার পরিবারের প্রতি, সহমর্মী। আমি চাই যে যারা আসলেই গুম হয়েছে, এরকম যদি গুম হয়ে থাকে, যারা দ্যাট হ্যাজ টু বি ফাউন্ড আউট, কারা আসলে গুমের পিছনে জড়িত ছিল, কাদের আদেশে হয়েছে, কেন হয়েছে, কবে হয়েছে, দ্যাট হ্যাজ টু বি ফাউন্ড আউট অ্যান্ড প্রপার জাস্টিফিকেশন জুরিসডিকশনের মাধ্যমে, আই মিন দ্য প্রপার জাজমেন্ট হ্যাজ টু বি সার্ভ। এটাতে কোনো প্রকার আমার স্ট্যান্ড পয়েন্ট ইজ ক্লিয়ার এখানে। না, এখন আপনি যে সংখ্যাগুলো বলছেন, আপনি বা আমি বা একজন র্যান্ডম পিপল কতজন মানুষের নাম আসলে জানে? ৩০০ সংখ্যা, ২০০ সংখ্যা, আপনি যখন স্ট্রিট স্লোগান শুনি তখন হাজার হাজার গুম হয়েছে, শত শত গুম হয়েছে, এই কথাগুলো আমরা শুনে আসছি। আর আপনি যখন প্র্যাকটিক্যালি ফ্যাকচুয়াল ডাটা নিয়ে আপনি কথা বলবেন, ওই ডেটা অনুযায়ী আসলে কতজন গুমের আপনি পাবেন? আমার কাছে কোনো ডেটা ছিল না, কারণ হচ্ছে গুমটা আসলে দিস, ইফ আই এম এ মিলিটারি পার্সন, আপনি তো গুমটা বিষয়টা কোত্থেকে আসছে, যে যখন একটা সিচুয়েশন হলো আগস্টের পরে, একটা সিকিউরিটি ভ্যাকুয়াম হলো এবং এটা দেশের একটা ফ্রেজাইল কন্ডিশন ছিল, ইনফ্যাক্ট ভালনারেবল সিচুয়েশন ছিল। তো ওইটাকে তখন একটা মিডিয়া ক্রিয়েট আমি বলবো না, মিডিয়াতে অনেক রকম ইনফরমেশন, অনেক রকম ভেরিয়েন্ট আসছে নিউজগুলো। তখন একটা নিউজ ছিল এটা, যে গুম খুনটাই বেশি হাইলাইট করা হয়েছে। মানুষেরা তখন, যেহেতু একটা নিউজ বা আওয়ামী লীগ একটা সেন্টিমেন্ট তখন কাজ করছিল ইনফ্যাক্ট, তো তখনকার যেই র্যাব বা ডিজিএফআই এর এগেইনস্টে যে কথাগুলো আসছিল, তো পিপল ওয়াজ অ্যাকসেপ্টিং দিস, যে আসলে তো নিউজটা ট্রু। এখন গুম, আমি যদি মিলিটারি অফিসার হই, আমি যদি আর্মি কর্নেল মেজর হই, আই এম নট অবলাইজড টু আওয়ামী লীগ অর বিএনপি, রাইট? I should not be obliged. I am not obliged. I was not obliged. So, to whom I was obliged? I was authority. So, আমার কি ঠেকা পড়ছে, বা একটা কর্নেল, একটা মেজরের কি ঠেকা পড়ছে যে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে হবে, বিএনপির পারপাস সার্ভ করতে, তাদের জন্য গুম করতে হবে? কথা বলতে পারেন, ফ্রি এন্ড ফেয়ার। আমার সাথে প্রায় 2.5 hour কনভারসেশন আমার সাথে হয়েছে। তো নাবিলা ইদ্রিস, আমি প্রথম কথা ওনাকে যেটা বলেছি, মানে এটা রেকর্ডেড না, বাট কথা তো হয়েছে আমার সাথে ওনার, যে আমার টাইম ফ্রেমে যদি অ্যাকচুয়াল ডেটা যদি আপনি দেখেন, there is no deep disappearance case, there is no গুম ইস্যু। তো উনি আমাকে বললেন, আই রিপিট, উনি আমাকে বললেন, হ্যাঁ আপনার সময় নাই, বাট আপনার আগে তো হয়েছে। আমি বললাম আমার আগে হয়েছে, তো হোয়াই আই এম রেসপন্সিবল ফর দিস? এবং সেম আপনি বলছেন 2016 এর মামলা, ব্যারিস্টার আরমান সাহেবের যে মামলাটা আসছে র্যাবের ব্যাপারে, তো 16 আই ওয়াজ নট দেয়ার। 16 আপনি বের করেন হু ডিড দ্যাট, কার অর্ডারে হয়েছে, কে করেছে, বের করেন, ফাইন্ড আউট হু ওয়াজ দ্য ডিজি। এখন কেউ যদি গুম করেও থাকে, সে কি আমাকে হ্যান্ড ওভার করে দিয়ে গেছে যে ভাই আমি এটা গুম করলাম, তোমাকে আমি এটা দিয়ে গেলাম? করতো, আর একটা সংস্থার কাছে ডেলিভার করতো, তারা তাদেরকে আইদার গ্রেপ্তার দেখাতো অথবা তাদেরকে হত্যা করতো, মানে এইরকম একটা বিষয়ের মধ্যে এটাকে দিয়ে গেছে। মানে আপনি কিভাবে জানবেন আগে কি হয়েছে? এটা কি ওই জঙ্গিদের মতো স্লিপার সেল টাইপের ব্যাপার, যে আপনার আগের অফিসার কি করেছে আপনি সেটা জানবেন না, বা আপনার সাথে অন্য অফিসার কি করছে আপনি একদম জানেন না? গুড পয়েন্ট। এটা কিন্তু একজন আরেকজনের সাথে হ্যাঁ শেয়ার হয়, মেবি এডিজি লেভেল গুলো থেকে, বাট অবলাইজ টু ইনফর্ম মি। সেম ডিজিএফআই তে যখন কাজ করেছি বা কাজ করছে অফিসাররা, ইজ নট দ্যাট যে আপনার একজন আরেকজনটা জানবে, একজন এবং জানবে না, এটাই স্বাভাবিক, জানাটা তো প্রশ্নই আসে না। সো এখন আপনি যেই গুম হচ্ছে, ধরেন ব্যারিস্টার আরমান বলি বা ব্রিগেডিয়ার আমান আজমি, এইরকম ব্যক্তিরা যখন, মানে এরা তো গুরুত্বপূর্ণ ব্যক্তি, চেনা জানা মানুষজন, তাদেরকে বা আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, ইলিয়াস আলী আপনি বলছিলেন, তখন তো মানে আলোচিত সাধারণ মানুষের মধ্যেও যদি টুকটাক কথা হতে পারে, আপনারা ভেতরের মানুষ, আপনার সহকর্মী কি কাজ করছে পুরোটা না জানলেও আপনারা তো জানবেন যে এরকম ঘটনা ঘটছে নাকি একদমই মানে কিছুই না জানেন। হু নেম দিস আয়নাগর? আমি ডিজিএফআই 3 বছর চাকরি করেছি, আমি তো কখনো আয়নাগরের নাম শুনিনি। তাসনিম খলিলের একটা ইন্টারভিউ শুনছিলাম, তিনি বলছেন প্রথমে এটার নাম ছিল ব্ল্যাক হোল, পরে আপনারা মানে আপনাদের মধ্য থেকে, মানে ডিজিএফ এর মধ্য থেকে নাম হয়েছে। আচ্ছা, তো আমি এই যে আয়নাগরের কথা যে পরে মিডিয়াতে আসছে বা ওয়েল সার্কুলেট করা হয়েছে যে এটার নাম আয়নাগর, সো এইটা তো ধরেন এখন র্যাব হেডকোয়ার্টারে যে জেআইসি, সরি ডিজিএফআই হেডকোয়ার্টারে যে জেআইসি আছে, যে উইং এটা বা যে ব্যুরো মেনটেন করে, আর একটা অফিসার যে ধরেন অন্য রংপুরে আছে, রাজেন্দ্রপুরে আছে, তার তো জানার কোনো 0% স্কোপও নাই হোয়াট ইজ গোয়িং অন হিয়ার।
কোনো স্কোপ নাই এখানে, এটা অ্যাবসলিউটলি ইয়ে। আর এই আয়নাগরের নামকরণ কিভাবে হয়েছে, কারা করেছে, আমরা জানি জিআইসি, সাডেনলি শুনলাম এটার নাম আয়নাগর হয়ে গেল। সো এটা আসলে কোন ইন্টেনশন থেকে হলো, কারা করেছে, কি পারপাস সার্ভ করছে নাম দিয়ে, এটা আসলে যথেষ্ট আমার কাছে একটা কোশ্চেন মার্ক থেকেই যায় আসলে, ওয়াই ইট শুড বি নেম লাইক দিস। আর আপনি ব্রিগেডিয়ার আজমির কথা যেটা বললেন বা ব্যারিস্টার আরমানের কথা যেটা বললেন, তারা গুম হয়েছিল, দিজ আর বিয়ন্ড মাই পারভিউ, কারণ ওই সময় আমি ছিলাম না র্যাবে বা ডিজিএফআই তে। হোয়াট হ্যাপেন্ড। তাসনিম খলিলের রিপোর্টের প্রসঙ্গ আসতেই তিনি মুচকি হেসে ওটাকে জাস্ট একটা গল্প বা নাম না জানা শব্দ বলে উড়িয়ে দিলেন। ক্রিটিক্যাল লজিক ও উপস্থাপিকার ব্যর্থতা। ডিজিএফআই এবং র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের মতো জায়গায় শীর্ষ পদে বসে একজন কর্মকর্তা বলবেন তিনি জানতেন না এটা কোনো লজিক্যাল ব্রেন বিশ্বাস করবে। উপস্থাপিকার এখানে প্রিসাইজলি জিজ্ঞেস করা উচিত ছিল, আপনি কি গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স অফিসার ছিলেন নাকি বন বিভাগের? 3 বছর ধরে যে ডেস্কে বসে নিখোঁজ মানুষের ফাইল হ্যান্ডেল করা হলো, সেখানে পুরো সিস্টেমকে অজ্ঞতা ও চাদরে ঢেকে দেওয়াটা ছিল এক চরম হাস্যকর অপচেষ্টা। উপস্থাপিকা এখানে তাকে চেপে না ধরে জাস্ট পরের প্রশ্নে চলে গেলেন, যেন এটা একটা কফি শপের আড্ডা। টার্নিং পয়েন্ট 2, ইলিয়াস আলী ও সালাউদ্দিন আহমেদের গুম রহস্য নাটক। গুমের প্রসঙ্গে যখন জাতিসংঘের 76 জনের তালিকা বা মানবাধিকার সংস্থার 86 জনের তালিকা দেখানো হলো, তখন সাবেক কর্নেলের সরল উক্তি, আমার কি ঠেকা পড়ছে যে আওয়ামী লীগের পারপাসে বিএনপির লোক গুম করব? কেউ যদি গুম করেও থাকে, সে কি আমাকে হ্যান্ডওভার করে দিয়ে গেছে? ক্রিটিক্যাল লজিক ও লিকুইডিফিকেশন, বাহ কি চমৎকার থিওরি। র্যাবের ইন্টেলিজেন্সের সাবেক বসের যুক্তি হলো, চোর চুরি করার পর তো আর ওনার কাছে রসিদ জমা দিয়ে যায়নি, তাই উনি নির্দোষ। উপস্থাপিকা এখানে চরমভাবে ব্যর্থ হয়েছেন তার এই হাস্যকর যুক্তিকে ভেঙে দিতে। রাষ্ট্রযন্ত্র যখন কোনো নাগরিককে তুলে নেয়, তখন তা কোনো ব্যক্তি খামখেয়ালিতে হয় না, প্রাতিষ্ঠানিক চেইনে হয়। খায়রুল সাহেব পুরো ইন্টারভিউতে নিজেকে এমন এক নিরীহ চাকুরিজীবী হিসেবে দেখালেন, যিনি সকাল 9টা-5টা ডিউটি করতেন, আর ওনার চোখের সামনে দিয়ে মানুষ হাওয়া হয়ে যেত, অথচ উনি কিছুই টের পেতেন না। উপস্থাপিকা যদি এখানে ট্র্যাকিং রেকর্ড বা প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার লজিক খাটাতেন, তবে এই লিপস্টিক লজিক কর্পূরের মতো উড়ে যেত। টার্নিং পয়েন্ট 3, পরিমণি অপারেশন। আমি তো শুধু অ্যাসিস্ট করতে গেছিলাম। নাটক। একটা অভিনেত্রীকে ধরতে র্যাবের পুরো ব্যাটালিয়ন নিয়ে জঙ্গি স্টাইলে অভিযান চালানো হলো কেন? এই প্রশ্নের উত্তরে কর্নেল সাহেবের ডিফেন্স ছিল দেখার মতো। তিনি বললেন, ওনার কাছে ইনস্ট্রাকশন ছিল যে পরিমণি নাকি ঊর্ধ্বতন মহলের অনেককে ডিস্টার্ব বা ব্ল্যাকমেইল করতেছিল, ওটা প্রিভেন্ট করা দরকার ছিল। তবে তিনি নিজে নাকি অপারেশন কমান্ডার ছিলেন না, শুধু অ্যাসিস্ট করতে গেছেন। ক্রিটিক্যাল লজিক ও হাস্যকর সমাপ্তি। এখানে এসে উপস্থাপিকা একটু নড়েচড়ে বসে বললেন, ব্যাপারটা খুবই অযৌক্তিক মনে হলো, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। কর্নেল সাহেব ততক্ষণে স্বীকারই করে ফেলেছেন যে র্যাব কোনো আইন মানার জন্য নয়, বরং ঊর্ধ্বতন মহলের ডিস্টারবেন্স কমাতে ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে। 2 বোতল মদের জন্য জঙ্গি অভিযানের স্টাইলকে জাস্ট একটা ভুল বোঝাবুঝি বা অযৌক্তিক পাঠ বলে লিকুইডিফাই সহজ করে দেওয়া হলো। উপস্থাপিকা এখানে তার চূড়ান্ত ক্রিটিক্যাল পাওয়ার ব্যবহার করে বলতে পারতেন, যে বাহিনী ঊর্ধ্বতন মহলের ব্ল্যাকমেইলিং ঠেকাতে ব্যক্তিগত বডিগার্ডের মতো অ্যাক্ট করে, সেই বাহিনী যে ইলিয়াস আলী বা সালাউদ্দিনদের ক্ষেত্রে একই কাজ করেনি, তার গ্যারান্টি কি? ধোয়া তুলসী পাতার বিদায় সংবর্ধনা ইন্টারভিউয়ের শেষে খায়রুল ইসলাম সাহেব অত্যন্ত তৃপ্তির হাসি হেসে বললেন, এই কথাগুলো আসলে ফার্স্ট টাইম আমি কোনো মিডিয়াতে বললাম। বলবেই তো না কেন? এমন এক নিরাপদ মঞ্চ যেখানে কোনো কঠিন ক্রস এক্সামিনেশন নেই, জেলের ভাত খাওয়ার ভয় নেই, উল্টো অতীতের সব পঙ্কিলতাকে আমি তো হুকুমের গোলাম ছিলাম কিংবা আমি তো জানতামই না বলে ধুয়েমুছে সাফ করে দেওয়া যায়, এমন সুযোগ কোন পলাতক আসামি হাতছাড়া করে? শারমিন চৌধুরী শুরুটা দারুণ করলেও পুরো ইন্টারভিউ সেশনে তিনি একজন অভিযুক্তকে প্রকারান্তরে অপরাধের দায় থেকে তরল করে বের হয়ে যাওয়ার রাস্তা করে দিয়েছেন। কর্নেল খায়রুল ইসলাম সফলভাবে এই ইন্টারভিউটিকে নিজের ক্লিন সার্টিফিকেট হিসেবে ব্যবহার করলেন,
আর দর্শক দেখল কিভাবে 1 ঘন্টা 36 মিনিটে একটি গুরুতর রাষ্ট্রীয় অপরাধের ইতিহাসকে একটি চমৎকার ভুল বোঝাবুঝি গল্পে রূপান্তর করা যায়। উনি উনাকে অনেক জায়গায় সহজে কথা বলতে দিয়ে আসলে উল্টো প্রমাণ করে যে তার খুব স্পষ্ট ইনভলভমেন্ট ছিল। এমন এটা কোনো বিশেষ একটা ওয়ান পার্টিকুলার 1, 2 or 3 ইনসিডেন্ট না, ইটস এ কমন ট্রেন্ড ডিউরিং হাসিনাস রেজিম। কাজেই ডিজিএফআই এর মধ্যে থেকে ডিজিএফআই এর একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ব্যক্তি এই সম্পর্কে কোনো খবরই জানবেন না, উনি যেভাবে বললেন এটা কতটা বিশ্বাসযোগ্য, আর সেটা শারমিন চৌধুরী কতটা কাউন্টার করতে পেরেছে, তাকে তাকে যুক্তি দিয়ে তাকে বের করে আনতে পেরেছে, করেছে কি? না, এটা একদম বিশ্বাসযোগ্য না। ডিজিএফআই বা আরএবিতে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার, বিশেষ করে যিনি ইন্টেলিজেন্স উইংয়ে কাজ করেছেন, তিনি বলছেন 50টা ডেস্কের কাজ আমি জানতাম না। এটা হাস্যকর। গুম একটা আইসোলেটেড ঘটনা ছিল না, এটা 2009 থেকে 2024 পর্যন্ত সিস্টেম্যাটিকভাবে চলেছে। যে সংস্থায় এত বছর ধরে এই কালচার চলছে সেখানে একজন মিড লেভেল অফিসার কিছুই জানতেন না, এটা কেউ বিশ্বাস করবে না। শারমিন চৌধুরী এখানে যথেষ্ট জোর দিয়ে কাউন্টার করতে পারেননি। উনি কয়েকটা প্রশ্ন করেছেন ঠিকই, কিন্তু এই কম্পার্টমেন্টালাইজেশনের যুক্তিটা উনি যতটা শক্তভাবে চ্যালেঞ্জ করা উচিত ছিল ততটা করেননি। উনি